এবং যদি ফাহমিদুলের বিদায়টা এখানে শেষ হয়ে যায় তাহলে বাংলাদেশ ফুটবল মনে করি এখানেই শেষ। বাংলাদেশ টিমটা গ্রোথ হলে এখানে আমাদের আমাদের যে কোচ সাহেব আছে ওনারা রাখা হবে না, ওনারা যদি চেঞ্জ করে ফেলে ভালো কোনো কোচ এখানে নিয়ে আসলে সে আগে কি চাইবে তার মন মতো স্কোয়াড সাজাতে, এই পরিবেশটা থেকে আমরা আসলে মানিয়ে নিতে পারবে কিনা। বাংলাদেশ ফুটবল দলের সিন্ডিকেট প্রতিভা নষ্ট করার একটা কারিগর ওরা। বাংলাদেশ ফুটবলের প্রতিভা হারানোর যে গল্পটা এটা একদম শেষ হইতেই চাইতেছে না। ক্লাব থেকে জাতীয় দল সব জায়গায় এই সিন্ডিকেটের একটা একচ্ছত্র আধিপত্য হয়ে আছে। প্রতিভাবান খেলোয়াড়রা সুযোগ পাইতেছে না, এমনকি এদের উল্টাপাল্টা পজিশনে খেলায় ওদের পুরো কেরিয়ার নষ্ট করতেছে। নবাবের গল্প, একজন প্রকৃত লেফট উইঙ্গার, অথচ তারাই খেলানো হয়েছে সেন্ট্রাল মিডফিল্ডার, লেফট মিড, রাইট উইং, এমনকি বেঞ্চে বসায় রাখার মতো চূড়ান্ত অপমান সহ্য করতে হয়েছে ওরে। কোচের ভুল সিদ্ধান্ত, একের পর এক বেঞ্চে বসিয়ে রাখা, অবশেষে লুনে পাঠাইছে, মানে নবাবের কেরিয়ারটা নষ্ট করার জন্য সকল আয়োজন ওরা করে রাখছে। তবুও মুক্তিযোদ্ধায় গিয়ে 10 ম্যাচে 6টা গোল করে নিজের যে যোগ্যতা সেটা ঠিকই প্রমাণ দিছে। কিন্তু জাতীয় দলের ডাক তো সিন্ডিকেটের হাতে বন্দি। ইউসুফ জুলকারনাইন, ইংলিশ ক্লাব ইপসুইচের একজন প্রতিভাবান উইঙ্গার, যার প্রতিভার প্রশংসার দাবিদার ছিল হাজারো দর্শক। দেশে খেলতে এসে দেখা গেছে তার কেউ বলই পাস দেয় না, পুরো মাঠে একা দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না, আর কোনো কাজ ছিল না ওর। এই সিন্ডিকেট পুরো কেরিয়ারটা নষ্ট করছে। দেশে ফিরে ভালো কোনো জায়গায়ও ঠাঁই পাইছে না। ফাহামিদুলের রহস্যময় বিদায়, ট্রেনিংয়ে পুরোপুরি ফিট ছিল, কোনো প্রকার ইনজুরি ছিল না, অথচ এক রাতের ব্যবধানে ইনজুরি নাটক করে ওরে পাঠিয়ে দেওয়া হলো ইতালিতে। কেন? কারণ তার প্রতিভাটা হয়তো কারো স্বার্থে আঘাত আনছিল। এই সিন্ডিকেটের সামনে দাঁড়ানোর মতো সাহস কারোই নাই। সুযোগ পাইলেই প্রতিভাবান প্লেয়ারগুলোর বাইরে ফালিয়ে দেওয়ার একটা কারখানা তৈরি হয়েছে এটা। যতদিন সিন্ডিকেট থাকবে এতদিন এই বাংলাদেশের ফুটবলের কিচ্ছু হবে না। যদি আমরা এই ফাহিমুদ্দুল্লাহর ইস্যুটা একটু ভালো করে বুঝতে চাই তাহলে আমাদের একটু পিছনে যাওয়া লাগবে। জাতীয় দলের স্কোয়াড ঘোষণা হয়েছে 37টা প্লেয়ার নিয়ে, যেখানে দেশের হয়ে খেলে এমন প্রতিভাবান 4টা প্লেয়ারের কোনো জায়গা হয় না সেখানে। মাহাদি ইউসুফ আবহানিতে খেলে, মোহাম্মদ আবদুল্লাহ ফর্টিস এফসি, মানিক হোসেন মোল্লা বাংলাদেশ পুলিশ, দীপক রায় বাংলাদেশ পুলিশ। যারা বাংলাদেশের ফুটবল রেগুলার ফলো করেন তারা জানেন যে এই প্লেয়ারগুলা আসলে বাংলাদেশের ফুটবলে বা ক্লাব লেভেলে কতটুকু পারফর্ম করতেছে ওরা। কিন্তু ওদেরকে বাদ দিয়া ক্যামেরা কারে নিছে? রফিকুল ইসলাম বসুন্ধরা কিংস ব্রাঞ্চের প্লেয়ার, সোহেল রানা সিনিয়র বসুন্ধরা কিংস, উনি যে লর্ড এরা সবাই জানে। চন্দন রায় বসুন্ধরা কিংস ব্রাঞ্চের প্লেয়ার, ফয়সাল ফাহিম বসুন্ধরা কিংস এই সিজনের সবচেয়ে জঘন্যতম খেলা ফুটবলার। ভালো করে খেয়াল করুন, এখানে যাদের নেওয়া হয়েছে প্রত্যেকটা প্লেয়ার বসুন্ধরা কিংসের প্লেয়ার। বসুন্ধরা কিংসের যে ফ্যানগুলো আছে তারা আমার সাথে এগ্রি করবেন যে আসলে এই যে প্লেয়ারগুলো যে পারফর্ম করছে, জাতীয় দলে নেওয়ার যদি কোনো লিস্ট করা হয় সব থেকে নিম্নতম প্লেয়ার হয়েছে এরা। ন্যূনতম কোনো চান্স ছিল না যে ওদের জাতীয় দলে নেওয়া হবে। কিন্তু বাংলাদেশের জাতীয় দল বিবেচনা করা হয় সিন্ডিকেটের মাধ্যমে। আগে জাতীয় দলের জিম্মি করে রাখতো আবাহনী সিন্ডিকেট, এখন ওটা জিম্মি করতেছে বসুন্ধরা সিন্ডিকেট। এখানে শেষ না, আসলে এরপরে আলাপে যায়। তাও 37 জনের একটা স্কোয়াড দিল ক্যামেরা, সেইখান থেকে আবার 8 জনটা বাদ করে দেওয়া হয়েছে কোনো রকম ট্রেনিং না করায়। এদের মাঝে এই সিজনে ঘরোয়া লিগে সবচেয়ে বেশি পারফর্ম করা দুটা ডিফেন্ডার ছিল, মেহেদি হাসান মিটু মোহামেডান, ইয়াসিন খান আবাহনী লিমিটেড। একদম চূড়ান্ত লেভেলের একটা আনপ্রফেশনাল কাজ ছিল এটা। এরপরও 28 জন নিয়ে গেছে সৌদি আরবে একটা কন্ডিশনিং ক্যাম্প করতে, সেখানে ইতালি প্রবাসী ফাহিমুদুলরে ট্রেনিং করায়া একটা অযৌক্তিক অজুহাত, বয়সের অজুহাতে বাদ দিয়ে দিছে। এটা যৌক্তিক না অযৌক্তিক সে আলাপ ভিন্ন, কিন্তু এই জায়গায় প্রফেশনালিজমটা কোন জায়গায় আছে? একটা ছেলেরে জাতীয় দলে খেলাবেন বলে ইতালি থেকে নিয়ে আসছেন, তারপরে কয়েকদিন ট্রেনিং করে আবার বাদ দিয়ে দিচ্ছেন। এটার তো কোনো এক্সকিউজ থাকতে পারে না ভাই। তারে অন্তত আপনারা টিমে রাখতে পারতেন, সেটাও করেন নাই। প্রথমত বসুন্ধরা কিংসের সিন্ডিকেট করে ডিজার্ভিং কিছু প্লেয়ার বাদ দিয়ে ওদের বেঞ্চের প্লেয়ার নিছেন, এরপর সেখান থেকে খুঁজে খুঁজে সেরা দুজনটা বাদ দিলেন। আর এখন ফাহমিদুলরে একেবারে ঠুনকো একটা এক্সকিউজ দিয়ে দল থেকে বাদ দিয়ে দিলেন। এখানে প্রফেশনালিজমটা কোন জায়গায় আছে? এটাই কি প্রফেশনালিজম? এই সিন্ডিকেটের মূল হোতা শুনতে পাইছি জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন। আর এই ক্যাবেরারে দুইজনের জবাব দিতে আওতায় আনা উচিত। এখন পর্যন্ত বাউফের নতুন কমিটির সকল ভালো কাজ নষ্ট করে দেওয়ার জন্য প্রফেশনাল ম্যানেজমেন্টটাই যথেষ্ট। আমরা যদি এখন কথা বলি যে আসলে এই ফাহমিদুলের কেন দরকার, প্রথমত হামজা চৌধুরীর মতো একটা প্লেয়ার আমরা পাইছি যারা সাপোর্ট দেওয়ার জন্য যা যা দরকার সব কিছু এই ফাহমিদুলের মধ্যে আছে। এবং সবচেয়ে বড় কথা হয়েছে ইউরোপিয়ান ফুটবল খেলার যে গতি সেটার সাথে সে খুব ভালো অভ্যস্ত। দ্বিতীয়ত 90 মিনিট খেলার মতো
পুরোপুরি স্ট্যামিনা ওর মাঝে আছে, যেটা আমাদের অন্য কোনো প্লেয়ারের মাঝে নাই। তৃতীয়ত, ফাহমিদুল গতি, ড্রিবলিং, পাসিং সব কিছুতেই পারফেক্ট। ইতালিয়ান চতুর্থ ডিভিশনে খেলা যে কোনো ফুটবলারের মধ্যে এই স্কিলগুলো থাকবে। এর সাথে বড় ব্যাপার হয়ে যাচ্ছে ফাহমিদুল বার্সেলোনার প্লেয়ার, যে কোনো পজিশনে কোস্তারে খেলাইতে পারতো। এছাড়াও হামজা যে লং বলগুলো রিলিজ করে, এই বলগুলো রিসিভ করার মতো অথবা সেই বলগুলো বোঝার মতো একটা অ্যাবিলিটি ওর মাঝে আসিল। সিন্ডিকেটের কাছে হাইরা ফাহমিদুল বিদায় নিছে, এবং যদি ফাহমিদুলের বিদায়টা এখানেই শেষ হয়ে যায় তাহলে বাংলাদেশ ফুটবল মনে করি এখানেই শেষ। এই ফুটবল নিয়ে বাংলাদেশ ফ্যানদের যে ক্রেজ ছিল, এই ক্রেজটা শুধুমাত্র একটা আবির্ভাব ছিল। এই ক্রেজটা এখন যে ভালোবাসা ছিল এটা হিংসাই হয়ে দাঁড়াবে, এটা এখন এটা ঘৃণায় দাঁড়াবে। হামজা চৌধুরী আসছে, আমি জানি না হামজা চৌধুরী ঠিক কতদিন বাংলাদেশ দলে খেলতে পারবে। এই যে একটা নগণ্য বা জঘন্য পরিবেশ আছে, এই পরিবেশটা থেকেই হামজা আসলে মানে নিতে পারবে কিনা, ও তো অভ্যস্ত না, এরকম কোনো টিম ম্যানেজমেন্টে ও অভ্যস্ত না। আর এখানে সবচেয়ে বড় এখানে যে সিন্ডিকেটটা, এর মূল কারণ হইতেছে ওরা চাইতেছে না যে বাহিরের কোনো প্লেয়ার বাংলাদেশে আসুক, বাংলাদেশ টিমটা একটু গ্রোথ হোক। বাংলাদেশ টিমটা গ্রোথ হলে এখানে আমাদের আমাদের যে কোচ সাহেব আছে ওনারা রাখা হবে না। ওনারা যদি চেঞ্জ করে ফেলে, ভালো কোনো কোচ এখানে নিয়ে আসলে সে আগে কি চাইবে, তার মন মতো স্কোয়াড সাজাতে। এবং সমস্যাটা তো এই জায়গায়, বাংলাদেশ দলের যে ম্যানেজমেন্টরা আছে ওরা চাইতেছে না যে দলের কোচ দলটা সাজাক ওদের মতো করে। ওরা যারে চাবে, যে প্লেয়ারটারা চাবে ওই প্লেয়ারটারা খেলাবে, সে হোক বেঞ্চের প্লেয়ার, সে হোক জঘন্যতম প্লেয়ার, তারা ওই প্লেয়ারটারা খেলাবে। যদি ভালো কোনো কোচ এখানে চলে আসে, এই জিনিসটা ওরা করতে পারতেছে না, এবং এই কারণেই এই সিন্ডিকেটটা বাংলাদেশ থেকে বিদায় হবে না। সঠিক বিচারের আওতায় না আনলে, সঠিক কোনো ব্যবস্থা না নিলে বাংলাদেশ ফুটবল হবে না। বাংলাদেশ, আমরা বলতাম যে বাংলাদেশ সবচেয়ে আন্ডার রেটেড খেলা হয়েছে ফুটবল, ওভার ওভার রেটেড হয়েছে ক্রিকেট, কিন্তু এখন এখানে এক্সট্রা কোনো কিছু করার মতো নাই। বাংলাদেশ ফুটবল সিন্ডিকেট না হলে বাংলাদেশ ফুটবল এখানেই শেষ।